সেই ছোটবেলা থেকে আমরা সৃজনশীল লিখে আসতেছি, কিন্তু সৃজনশীলে আমরা আশানুরূপ নাম্বার পাই না। কেন পাই না, কিভাবে লিখলে পাবো, এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের সামনে আজকে কথা বলবো। আমি মারজানি খান অন্তর, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি এইচএসসি লাইফে কিভাবে সৃজনশীল লিখে 9-10 সৃজনশীলে পেতাম, সেই বিষয়টা আজকে তোমাদের অভিজ্ঞতাটা আমি তোমাদের সামনে শেয়ার করব। এবং তোমরা জানলে অবাক হবে যে তোমরা সৃজনশীল যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে একটা সৃজনশীল কিন্তু ক্ষেত্র বিশেষে 10 নাম্বারও পাওয়া যায়। আমরা জানি যে সৃজনশীল প্রশ্নটা 10 নম্বরের প্রশ্ন আসে এবং এই 10 নম্বরের প্রশ্নের মধ্যে 4টা প্রশ্ন দেয়া থাকবে এবং এই 4টা প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে যে জ্ঞানমূলক প্রশ্ন। সো এই জ্ঞানমূলক প্রশ্নটা নরমালি কোনো একটা বিষয়ের অ্যাড্রেস চাইবে, কোনো একটা বিষয় এক লাইনে জানতে চাইবে, বর্ণনা চাইবে, সেটা স্থানের নাম জানতে চাইবে, কোনো একজন কবির লেখকের কোনো একটা প্রবন্ধের নাম জানতে চাইবে বা কোনো কিছু সংজ্ঞা জানতে চাইবে। সো এটা আমরা নরমালি জানি যে 1 লাইন বা 2 লাইনের মধ্যে হয়ে যাবে। এবার আসো যে দ্বিতীয় যে প্রশ্নটা আসবে, এই দ্বিতীয় প্রশ্নটার নাম হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এটার নাম হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, বা আরো সহজ করে যদি আমরা এটাকে বলি তাহলে এটাকে বলা যাবে ব্যাখ্যামূলক প্রশ্ন। এবং এইখানে কিন্তু নাম্বার থাকবে 2। সো এই 2 নাম্বারের সাথেও কিন্তু উদ্দীপকের কিন্তু এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের কিন্তু উদ্দীপক থেকে ডিরেক্ট কোনো মিল কিন্তু থাকে না। সো এইখানে তোমাকে যে প্রশ্নটা দেয়া থাকবে, এই প্রশ্নটা নরমালি একটা পাঠের একটা উদ্ধৃতি দেয়া থাকবে এবং বলবে যে এটা ব্যাখ্যা করার জন্য। সাপোজ তোমাকে বললো যে বিলাসী গল্পে এইভাবে বলবে না, তোমাকে ধরো যে সাপোজ বললো যে ঠিক যেন ফুলদানিতে ভিজাইয়ে রাখা বাসি ফুলের মতো, বাসি ফুলের মতন ব্যাখ্যা করো। সো তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে এই অনুধাবনমূলক প্রশ্ন লিখতে হলে তোমাকে 2 প্যারায় লিখতে হবে। তোমরা অনেকেই জানো না যে এই অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে কিন্তু 2 এর মধ্যে কিন্তু অবশ্যই 2 পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? তুমি প্রথমেই এটার ডিরেক্ট উত্তরটা দিবা যে ঠিক যেন ফুলদানিতে ভিজাইয়ে রাখা বাসি ফুলের মতো, এই লাইনটা বিলাসীকে কেন্দ্র করে বলা হয়েছিল। লাউড এন্ড ক্লিয়ার তুমি এটা এখানে বক্তব্যটা বলে দিলা। তারপর প্যারাটায় তুমি লিখবা যে কেন আসলে বলা হয়েছিল। তোমরা জানো যে বিলাসী মৃত্যুঞ্জয়কে সেবা শুশ্রূষা করেছিল এবং বিলাসী খুবই কর্মনিপুণ এবং সেবাব্রতী একটা মেয়ে ছিল। এবং যখন মৃত্যুঞ্জয় পথযাত্রী হয়ে যায় তখন তাকে সেবা শুশ্রূষা করতে গিয়ে বিলাসীর কিন্তু এই অবস্থা হয়ে গিয়েছিল এবং প্রায় মৃত্যুঞ্জয়ের জবানিতে বলা হয়েছিল প্রায় 45 দিন কিন্তু তাকে সেবা শুশ্রূষা করেছিল বিলাসী। এবং একা একা যখন বিলাসী তাকে সেবা শুশ্রূষা করেছিল তখন আমরা অনেক সময় একটা তাজা ফুল আমরা যখন গড়ে নিয়ে এসে আমরা ফুলদানিতে ভিজিয়ে রাখবো, সেটা কিন্তু 10 দিন পর 15 দিন পর সেটা কিন্তু দেখা যাবে যে একটা স্ট্রাকচার থাকবে ফুলের, কিন্তু ফুলটা একদম যদি তুমি একটা টোকা দাও কিংবা একটু যদি তুমি এটা সরাতে চেষ্টা করো এটা কিন্তু পড়ে যাবে। তার মানে বিলাসী দেখতেও কিন্তু অনেকটা এরকম হয়ে গেছিল, কারণ সে মৃত্যুঞ্জয়কে সেবা শুশ্রূষা করার মাধ্যমে এবং সে অনেক বেশি সেবাব্রতী ছিল, যার কারণে তাকে দেখে এটা মনে হয়েছিল যে ঠিক যেন ফুলদানিতে ভিজায় রাখা বাসি ফুলের মতন। কে বলছিল কথাটা? এটা বলছিল গল্পের কথক নেরা যখন মৃত্যুঞ্জয়কে দেখতে গিয়েছিল। সো এই অনুধাবনমূলক প্রশ্নটা তোমরা নরমালি প্রশ্ন করে যে ভাই এটা কয় লাইনে লিখবো, এটা নরমালি তুমি 5, 6 কিংবা 7 লাইনে লিখবা। এটা লেখার তারতম্যের উপর ডিপেন্ড করে, অনেকের লেখার সাইজ বড়, অনেকের লেখার সাইজ ছোট। সো যখন তুমি নিজে বুঝতে পারবা যে না তোমার প্রশ্নের উত্তরটা তুমি ঠিকঠাক ভাবে এই 2 প্যারায় দিতে পেরেছো, তুমি স্টপ করে ফেলবা। এবং নরমালি ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্নটা লেখার পরে একটা পৃষ্ঠার বাকি যে অংশটা থাকবে এই অংশটার মধ্যে তুমি 5-6 লাইনের মধ্যে তুমি এই অনুধাবনমূলক প্রশ্নটা যদি লিখতে পারো তাহলে এখানে অবশ্যই তুমি 2 এর মধ্যে 2 পাবা। এবার আসো আমাদের থার্ড যে প্রশ্নটা, এখানে আমরা যাব এবং এই থার্ড প্রশ্নটার নাম হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। নতুন একটা পৃষ্ঠা তুমি পেলে, তো এই নতুন পৃষ্ঠার মধ্যে তুমি এই গ নাম্বার প্রশ্নটা লিখবা যেটার নাম হচ্ছে প্রয়োগমূলক। এবং এই প্রয়োগমূলক প্রশ্নের মান হচ্ছে 3 নাম্বার থাকবে। এবং এই প্রয়োগমূলক প্রশ্ন থেকে এখন তোমার উদ্দীপক থেকে শুরু হয়েছে, আর আমরা এজ ইউজুয়াল লেখা শুরু করব যে উদ্দীপক থেকে জানতে পারি যে এটার গুরুত্ব অপরিসীম এবং এইটা লিখি করেই কিন্তু আমরা আশানুরূপ নাম্বার পাই না, এজ ইউজুয়াল লেখালেখি এজ ইউজুয়াল নাম্বার পাই। সো এই প্রয়োগমূলক প্রশ্নটা নরমালি আসে, ধরো যে তোমাকে এখানে একটা উদ্দীপক দেয়া আছে, হ্যাঁ সাপোজ এখানে একটা উদ্দীপকটা দেয়া আছে এবং উদ্দীপকের মধ্যে কোনো একটা ক্যারেক্টারের সাথে তোমার এই যে পঠিত মৃত্যুঞ্জয়ের বিলাসী গল্পটার সাথেও কোনো একটা ক্যারেক্টারের মিল কিংবা অমিল থাকতে পারে। তোমাকে বললো উদ্দীপকের কালাম মিয়ার সাথে তোমার বিলাসী গল্পের কোন চরিত্রের মিল পাও।
সো কালাম মিয়া যদি এরকম যদি সমাজ ব্যবস্থার অন্ধ বিশ্বাস কুসংস্কার গোড়ামিকে ছিন্ন করে যদি সে এরকম মৃত্যুঞ্জয়ের মতো যদি কোনো স্টেপ নেয়, তাহলে এটা উদ্দীপকে আমরা জানতে পারবো। তো তুমি কি করবা, এই যে গ নম্বর প্রশ্নটা 3 নম্বর প্রশ্ন, এখানে তুমি 3টা প্যারা দেওয়ার চেষ্টা করবা, 3টা প্যারা দেওয়ার চেষ্টা করবা। সো প্রথম লাইনে তুমি লাউড এন্ড ক্লিয়ার বলে দিবা, ঘোরানো পেঁচানোর দরকার নাই যে আমি এটা পরে লিখবো। তুমি জাস্ট লিখে ফেলবা উদ্দীপকের কালাম মিয়ার সাথে আমার পঠিত বিলাসী গল্পের মৃত্যুঞ্জয়ের মিল রয়েছে, অথবা অমিল থাকলে অমিল রয়েছে। সো এটা যখন তুমি প্রথম লাইনে বলে ফেলবা, তখন টিচার কিন্তু বুঝতে পারবে যে না, তোমার আসলে ক্রিস্টাল ক্লিয়ার একটা ধারণা আছে বিলাসী গল্পটা নিয়ে। ঠিক আছে, আমরা 90% স্টুডেন্ট সৃজনশীলের নাম্বার না পাওয়ার কারণ হচ্ছে তারা এই জায়গায় লাউডলি এটা বলে না। তারা কি করে, এটা না বলে ঘুরায় পেঁচায় পরবর্তীতে কোনো জায়গায় লিখলেও লিখতে পারে, আর লিখবে কই থেকে ম্যাক্সিমাম জিনিসটা বুঝতেই পারে না, ধরতেই পারে না যেটার সাথে আমার এই গল্পের মিল আছে। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা যেভাবে করব, তারপর তুমি এইখানে ব্যাখ্যাটা দিবা, ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করবে, একটা স্টোরি দাঁড় করাবা। এখন তোমরা মনে রাখবা উদ্দীপকের কোনো লাইন যাতে আমি হুবহু এখানে টেনে নিয়ে না আসি। তুমি তোমার মানে বিলাসী গল্পটা তুমি পড়ার পর তুমি যে জিনিসটা অনুধাবন করেছো সেই জিনিসটাই তুমি এইখানে দ্বিতীয় প্যারাটায় তুমি লিখবা। ঠিক আছে, প্রথম প্যারাটায় তো তুমি এটা উত্তরটা ডিরেক্ট বলে দিবা, তারপর এটা তুমি এরকম ভাবে রান অন করবা। এখানে ধরো যে সর্বোচ্চ 10-12 লাইন হবে। তারপর যেটা হবে সেটা হচ্ছে যে তুমি অপর পৃষ্ঠায় যাবা এবং অপর পৃষ্ঠা নর্মালি অর্ধেকটা লেখার চেষ্টা করবা, 1.5 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা, এবং এইখানে তোমার থার্ড যে স্টেপসটা সেটা হবে। সেটা কিভাবে, সেটা তুমি ফিনিশিং টাচ দিবা এবং এই প্রেক্ষাপটটা যে তুমি লিখেছো এটার সাথে এখানে তুমি একটা মিল দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, সো আমি আবার বলতেছি যে কোনো লাইন উদ্দীপক থেকে টেনে আনবা না, ইরিলিভেন্ট কোনো জিনিস লিখবো না। আমরা অনেক সময় ইরিলিভেন্ট বা অপ্রাসঙ্গিক লিখে লেখাটাকে বড় করি, কিন্তু মনে রাখতে হবে এইচএসসি পরীক্ষার টিচার যারা খাতা কাটবেন তারা কিন্তু তোমার এই প্রথম 1-2 লাইন তোমার খাতাটা হাতে নিয়ে কিন্তু বুঝতে পারবেন যে তোমার মধ্যে আসলে কতটুক তুমি আসলে কতটুক জানো, কিংবা তোমার মধ্যে কতটুক আসলে জানার বিষয়টা আছে আর কি। সো অপ্রাসঙ্গিক লেখা লিখবা না, হুদাই টেনে লম্বা করবে না, হুদাই টেনে যে বেশি লিখলে বেশি নাম্বার, এই টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে হবে, তাই তো। তারপর তোমাদের যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটা হচ্ছে যে উচ্চতর দক্ষতামূলক। এই প্রশ্নটার নাম হচ্ছে উচ্চতর দক্ষতামূলক। এখন এই যে উচ্চতর দক্ষতামূলক, এই প্রশ্নটা নরমালি তোমাকে একটু তোমার স্কিলের উপর এটা ডিপেন্ড করে। এই প্রশ্নটা কিভাবে আসে, যে উদ্দীপকের কালাম মিয়ার পাশাপাশি অন্য আরেকটা চরিত্রের সাথে, বা এই চরিত্রটা তোমার পঠিত বিলাসী গল্পের সাথে এটা কি আংশিক রূপ দেয়, বা এটার কোন ভাবটা প্রকাশ পেয়েছে, নাকি পরিপূর্ণ ভাবটা এখানে প্রকাশ পেয়েছে। এইটার উত্তরের সপক্ষে যুক্তি দাও, বা উত্তরের পক্ষে তুমি হ্যাঁ অথবা না যুক্তি দাও। যদি তোমার উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে উত্তরের সপক্ষে তোমার যুক্তি দিতে হবে। তো এই প্রশ্নটা নর্মালি কি করতে হয়, তোমাকে এখানে 4 প্যারায় লিখতে হয়, যেহেতু 4 নাম্বার তুমি 4 প্যারায় লিখবা। সো আবার সেম তুমি এখানে শুরু করবা যে না, এইখানে যে আমার উদ্দীপকের সাথে বিলাসী গল্পের আংশিক ভাব ফুটে উঠেছে, বা তোমার যদি মনে হয় যে না পরিপূর্ণ ভাব ফুটে উঠেছে, তাহলে তুমি লিখবা যে বিলাসী গল্পের বিলাসীর সাথে উদ্দীপকের রেহানার কি হয়েছে, আংশিক ভাব ফুটে উঠেছে। তো তুমি যখন প্রথম লাইনে একটা লিখবা, এখানে তুমি 1 নাম্বার পেয়ে যাবা। দ্বিতীয় প্যারায় তুমি কি করবা, একটা স্টোরি দাঁড় করানোর চেষ্টা করবা। সেম তুমি যেটা পড়েছো বিলাসী গল্পের মধ্যে বিলাসীর চরিত্রগুলোর সাথে উদ্দীপকের চরিত্রের মিল কিভাবে রয়েছে, মিল যদি না থাকে তাহলে কেন আসলে তাদের মধ্যে বৈসাদৃশ্য রয়েছে। সো সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কিন্তু এখানে তোমাকে চাইবে, যে উদ্দীপকের গল্পের সাথে সাদৃশ্য অথবা বৈসাদৃশ্য যেটা আছে এটা তুমি ফুটিয়ে তুলো, তাই তো। সো তুমি কি করবা, পরবর্তী পৃষ্ঠাতে যাবে, পরবর্তী পৃষ্ঠাতে এই গ নাম্বারটা পুরোটা লিখবে। এখানে তুমি পুরোটা লেখার পর 4 প্যারা যাতে হয়, ঠিক আছে। 4 প্যারা তুমি নর্মালি 1.5 পৃষ্ঠা লিখলেই হবে, এটা বেশি 1.5 পৃষ্ঠা, হ্যাঁ এখান থেকে কিন্তু বেশি শুরু হয়েছে 1.5 পৃষ্ঠা। তো এখানে কিন্তু তুমি 4 নাম্বার আশা করতেই পারো। আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আমি যে জিনিসটা করতাম সেটা হচ্ছে যে এখানে লেখার পরে আমি আরেকটা পৃষ্ঠা এটা টেনে নিয়ে যেতাম, আরেকটা পৃষ্ঠায় লিখে আমি ওইখানে 2 লাইন নিয়ে শেষ করতাম। তখন টিচারের মাইন্ডসেটটা এরকম থাকতো যে আরে না, এই ছেলেটা তো 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা মানে 2 পৃষ্ঠা অতিক্রম ক্রস করছে, তার মানে তার কাছে কিন্তু বেশি মনে হতো। আদতে কিন্তু আমি প্রায় 2 পৃষ্ঠাও কিন্তু লিখি নাই, কিন্তু ওই যে আমাদের টিচারদের সাইকোলজিটা ওইরকম ভাবে আমরা নিয়ে যেতে পারবো যদি আমরা আরেকটা পৃষ্ঠার মধ্যে আমরা এই লেখাটা যদি টেনে নিতে পারি। এটা তোমরা করতে পারো ক্ষেত্র বিশেষে। টাইম ম্যানেজমেন্ট তো খুব গুরুত্বপূর্ণ, টাইমের দিকে খেয়াল রাখবা। সো 4টা প্যারা আমি যখন লিখবো তখন আমি এখানে আশা করতেই পারি ভালোভাবে লিখলে আমি 4 নাম্বার পেতে পারবো। সো লেখা কিরকম সুন্দর হতে হবে, হাতের লেখা কিরকম বড় হতে হবে, ছোট হতে হবে, ডাজন্ট ম্যাটার। কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে তোমার এই লেখার মধ্যে তোমার কতটুকু তুমি আসলে
ইনফরমেশন দিতে পারতেছো, তুমি আসলে কতটুকু ডিপিক্ট করতে পারতেছো ওই প্রবন্ধটা বা ওই গদ্যটা, ওই পদ্যটা, ওই নাটকটা, উপন্যাসটা কতটুকু তুমি চিত্রিত করতে পারতেছো, ডিপিক্ট করতে পারতেছো, এটা কিন্তু তোমার খেয়াল রাখতে হবে। তো আমরা একটু রেশিওটা করব যে প্রথম প্রশ্নটার মধ্যে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে সাপোজ তুমি ধরো যে 1 নম্বর পেয়েছো, তারপর অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে তোমাদেরকে যেটা বললাম যে 2 প্যারায় লিখলে 2 নাম্বার অবশ্যই তুমি পাবে। তারপর তোমাদের প্রয়োগমূলক প্রশ্নের মধ্যে তুমি সুন্দর করে যদি 1.5 পৃষ্ঠা লিখতে পারো 3টা প্যারার মধ্যে 3 নাম্বার পাবে। এবং আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলবো যে তোমরা এই প্রয়োগমূলকে বেশি ইফোর্ট দিবা। কেন? কারণ এই 3 নাম্বারের মধ্যে 3 নাম্বার কিন্তু টিচার দিবেন বা দেন, কিন্তু টিচারদের একটা বাজে একটা, আমি বলবো না এটা, তাদের একটা টেন্ডেন্সি এরকম যে না, উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্নটার মধ্যে আমি 4-এর মধ্যে 4 দিব না, আমি 3 দিব। যত ভালোই লিখক এখানে 4-এর মধ্যে টিচার 4 দেন না নরমালি, কারণ সৃজনশীল 10 হয়ে যাচ্ছে। অনেকে মনে করে যে পকেট থেকে নাম্বার দেওয়া হচ্ছে তাদের। সো আমি ভালো লিখলে অবশ্যই এখানে 4 দেওয়া উচিত বলে আমি মনে করি। সো সাপোজ তুমি এখানে ধরো যে কম এফোর্ট দিলেও তুমি 3 পাচ্ছ। সো তুমি যদি ওভারঅল দেখো তাহলে এই সৃজনশীল তোমার নাম্বার আসতেছে 9 নাম্বার। এখন 9কে তুমি 7টা সৃজনশীল দিয়ে গুণ দাও, কত হচ্ছে? 7 এবং 9 হচ্ছে 63। সো সৃজনশীলে তুমি 70-এর মধ্যে 63 পাচ্ছ যদি এই তরিকায় যদি তুমি লিখতে পারো। এবং বিলিভ মি, আমি এইচএসসিতে ভালো করার মানে সৃজনশীলে আমি মনে করি যে আশানুরূপ নাম্বার পাওয়ার একটা কারণ হচ্ছে আমি সৃজনশীলগুলো এই বেসিসে লিখতাম, ঠিক আছে? সো এই 63 নাম্বারের সাথে তুমি এমসিকিউ যোগ করবা, এটা হচ্ছে যে সিকিউ, আর এমসিকিউ তুমি যোগ করতে পারো এখানে। ধরো যে ভালো যদি করতে পারো তাহলে তুমি বাংলা প্রথম পত্রে বা যে কোনো সৃজনশীলে তুমি এমসিকিউ তুমি ধরো যে এখানে 26-27 পেতে পারো। হ্যাঁ, আমি 25-এই ধরলাম। সো 25 যদি হয় তোমার নাম্বার কিন্তু 88, প্রায় 90।